friends, welcome to your favorite musical show Old School Bits. আর আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্ল্যাক আইজ। কেমন আছে ব্ল্যাক আইজ? আমরা সবাই ভালো। ওকে, সো ভাই আমরা অনুষ্ঠান শুরুর আগে রিকোয়েস্ট করব যে ব্ল্যাক আইজের মেম্বারদের সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দেবেন। ব্ল্যাক আইজে বর্তমানে লাইন আপে নোমান, শাহরিয়ার নোমান ও বেস গিটারে আছে, রোনাল্ড বাপ্পি ও কিবোর্ড, তবে আজকে আমরা কিবোর্ড আনি নাই, ও আমাদের এখানে মানে তাল সঙ্গত করছে, রিদম দিচ্ছে। আর গিটারে আছে আল আজাদ, আমি ব্যান্ড লিডার, ভয়েস অ্যান্ড গিটার সুজা ইসলাম। ওকে, সো ভাইয়ের কাছে ফার্স্টে জানতে চাই যে ব্ল্যাক আইজের শুরুটা কখন হয়, কিভাবে হয় এবং কাদের হাত ধরে এটা শুরু? সালটা ছিল 1992। তখন আমরা, বিশেষ করে আমি অনেক বেশি তরুণ, ওরা আমার চাইতে কিছু বয়সে ছোট, বাট শুরুতে যে মেম্বারদের শুরু করছিলাম তার মধ্যে আল আজাদ, আমরা এটা 92 সালে শুরু করি। পরবর্তী সময়ে আস্তে আস্তে নোমান এবং রোনাল্ড ওরাও জয়েন হয়, কারণ ফাউন্ডার পরে অনেকে দেশের বাইরে চলে যায়। আচ্ছা, তো ফাউন্ডার লাইন আমরা যেটা ছিল আমার সাথে, তখন আমরা ফর্ম করি আল আজাদ এবং আরেকজন মেম্বার এখন অনুপস্থিত আছে, সে হচ্ছে রেহমান সারওয়ার, আর দুজন ছিল সিজু চৌধুরী কিবোর্ডে, ড্রামসে ছিল সাচি ইসলাম। ওরা দেশের বাইরে আছে, কানাডা, পারিবারিক প্রয়োজনে হায়ার স্টাডিজে বাইরে চলে যায় আর সেটেল হয়ে যায় ওখানে, তারপর আর ফিরে আসে নাই। আচ্ছা, শুরুটা আসলে কিভাবে বা হঠাৎ করে একটা ব্যান্ড করার আইডিয়া মাথায় কেন আসলো বা কিভাবে আসলো সেই স্টোরিটা একটু শুনবো। সেটা হচ্ছে যে ওই সময় ওই তরুণ বয়সে বা স্কুল কলেজে পড়ার সময় যে মানে একটা স্বপ্ন থাকে যে গিটার বাজাবো, গান গাইবো, একটা ব্যান্ড গ্রুপ গঠন করব, নিজেরা গান লিখবো বা সুর করব, কম্পোজ করব, তারপর হাজার হাজার দর্শকের সম্মুখে সেটা নিয়ে যাব, গাইবো, এবং অডিও রিলিজ করে সেগুলো সবার মধ্যে পরিচিতি করব। তো সেক্ষেত্রে ওই স্বপ্ন নিয়েই হয় কি তখন কাদের নিয়ে দলটা গঠন করা যায়। তা আমি ছোটবেলা থেকে আমার স্কুল জীবন থেকে স্বপ্ন দেখতাম, প্রথমে গিটারটা শুরু করি এবং বড় ভাইদের কাছে গিটারের বিভিন্ন তালিম নিতে থাকি, কর্ড শিখতে থাকি, রিদম শিখতে থাকি, তারপর আস্তে আস্তে কাদের নিয়ে সমমনা, মানে যে ধরনের মিউজিকটা লাইক করি সেই লাইকিং মিউজিক কাদেরকে নিয়ে একটা দল গঠন করা যায়, এইভাবেই দলের অন্যান্য মেম্বারদের সঙ্গে। আচ্ছা, শেখার ব্যাপারটা আমরা একটু পরে আসবো, তার আগে জানতে চাই যে ব্যান্ডের যে নামকরণ ব্ল্যাক আইজ, ব্ল্যাক আইজ কেন হলো? হ্যাঁ, ব্যান্ড করার সময় সবাই একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা ব্যান্ডের জাস্ট হঠাৎ করে একটা নাম সেট করে না, চিন্তা ভাবনা করে যে আমরা যে ব্যান্ডটা করবো আমাদের কি কার্যক্রম, এটার সাথে কোন নামটা দিলে ভালো হয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। আমার যেটা মনে হয়েছে ব্ল্যাক আইজ রাখার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই যে কালো চোখ, এই কালো চোখটা আমাদের সবার মধ্যে আছে। তো আমরা যে 5 জনের তরুণ একটা গ্রুপ, গানের গোষ্ঠী, ব্যান্ড গ্রুপ তৈরি করছি, এটা আমরা হাজার হাজার দর্শকের কালো চোখের মধ্যে দিয়ে আমরা ফুটে উঠতে চাই। আমরা আমাদের কালো চোখ দিয়ে, আমাদের সত্তা দিয়ে সেখানে গান পরিবেশন করছি, কিন্তু হাজার হাজার দর্শকের কালো চোখের মাধ্যমে আমরা ওর মধ্যে অনুভূত হচ্ছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে উই আর ব্ল্যাক আইজ, ব্ল্যাক আইজ হবে আমাদের প্রেজেন্টেশনটা দর্শকের সম্মুখে। স্পেশালি এটা মিন করা হয়েছে যে দর্শকদের যে চোখগুলো, সেই চোখের মধ্যে আমরা ফুটে উঠতে চাই। তারা আমাদেরকে দেখছে, কান দিয়ে শুনছে অবশ্যই গান, কিন্তু চোখ ভরে দেখছে, তাদের কালো চোখ দৃষ্টিতে আমরা ফুটে উঠছি তাদের কাছে। বেশ দারুণ একটা আইডিয়া। সেই চিন্তা থেকে আর কি ব্ল্যাক আইজ নামটা। এটা খুব একটা ইজি মিনিং, খুব সহজ। অনেকে হয়তো অনেক দুর্বোধ্য নামও রাখে, যেগুলো হয়তো নাম মানে বুঝতে অনেক সময় সমস্যা হয়, বাট এটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, নিজস্ব চয়েস। আমাদের চয়েসটা বা চিন্তা ভাবনাটা এই ছিল আর কি। দৃষ্টি আমার হারিয়েছি তোমার কালো চোখে, আমাদের একটা গানও এমন আছে। ওকে, সো গানের কথা যেহেতু বললেন ভাই, আমার মনে হয় যে একটা গান আমরা এখন শুনতে পারি। কোন গানটা প্রথমে আমাদেরকে শোনাবেন? এই গানটা নাম হচ্ছে চলো আকাশ দেখি। এই গানটা প্রথমে শোনাতে চাচ্ছি। এই গানটা আমাদের এখনো কোনো অ্যালবামে রিলিজ করা হয়নি, তবে এই গানটার মধ্যে আমাদের পারিপার্শ্বিক সামাজিক যে অস্থিরতা রয়েছে, আমাদের সমাজে মানুষের যে কষ্ট দুঃখ, সব কিছুর মধ্যে দিয়ে মানে একটা মানে রোমান্টিক আহ্বান, অথচ সামাজিক অস্থিরতায় একটা কমিটমেন্টও আছে। গানের মধ্যে এই কথাটাই আমরা প্রকাশ করতে চেয়েছি আর কি। আচ্ছা, তো এই গানটি আমরা শোনাতে চাই। ওকে, গানটি আমরা শুনে আসি। La la la,
আকাশ দেখি সাগর তটে যাই আমি বলি এখন নয় অন্য সময় রাজনীতির হাত ধরে আকাশে কাছে যাব আমরা তখন সাগর তটে হাঁটবো শ্যামলী বলে চলো আকাশ দেখি সাগর তটে যাই আমি বলি এখন নয় অন্য সময় আমি সেই রাজনীতি চাই যেখানে আকাশ খুব কাছে আসে গভীর সাগর চোখে ভাসে আমি সেই রাজনীতি চাই যেখানে আকাশ খুব কাছে আসে গভীর সাগর চোখে ভাসে তখন সাগরকে সাথে নিয়ে মানুষের মতো লড়বো বাঁচবো শ্যামলী বলে চলো আকাশ দেখি সাগর তটে যাই আমি বলি এখন নয় অন্য সময় আমি সেই রাজনীতি চাই যেখানে সময় খুব সরল হবে গভীর স্নেহ আদর দেবে আমি সেই রাজনীতি চাই যেখানে সময় খুব সরল হবে গভীর স্নেহ আদর দেবে তখন শ্যামলীকে সাথে নিয়ে প্রকৃতির মতো কাঁদবো হাসবো শ্যামলী বলে চলো আকাশ দেখি সাগর তটে যাই আমি বলি এখন নয় অন্য সময় রাজনীতির হাত ধরে আকাশে কাছে যাব আমরা তখন সাগর তটে হাঁটবো শ্যামলী বলে চলো আকাশ দেখি সাগর তটে যাই আমি বলি এখন নয় অন্য সময়
ইউ ভাইয়া আমাদেরকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে 1992-তে সেই সময় আসলে ব্যান্ডের প্র্যাকটিসটা কিভাবে হতো বা কোথায় হতো? কজ অ্যাজ পার আই নো 92-তে প্যাড এত অ্যাভেলেবল ছিল না, অফ কোর্স নট। হ্যাঁ, সো কিভাবে আসলে ম্যানেজ করতেন? তখনকার যে স্ট্রাগলিংটা ছিল সেটা হচ্ছে যে ব্যান্ড মিউজিক কিছুটা দেশে পরিচিত হচ্ছে, পপুলারিটি পাচ্ছে, এবং সেই সময় আমরা যারা তরুণ ইয়াং জেনারেশন মানে ব্যান্ড মিউজিক করছি তারা অনেক নিষেধাজ্ঞার মধ্যে, অনেক ধরনের মানে অবজেকশনের মধ্যে দিয়ে করতে হতো। স্ট্রাগলটা এরকম ছিল যে আমাদের কোনো পরিত্যক্ত গ্যারেজ অথবা কোনো মানে স্টোর রুম যেখানে মালপত্র রাখা হয় তার মধ্যে যে একটা ফ্যানও নাই, সেখানে কষ্ট করে আমরা হয়তো এমন সময় যে ইলেকট্রিসিটিও নাই, হ্যাঁ, কারেন্টের কাটা আছে, তখন আমরা দেখাচ্ছি সেখানে ব্যাটারি কিবোর্ডে ঢুকিয়ে অ্যাকোস্টিক গিটার দিয়ে মানে তেলের কুপি জ্বালিয়ে তার মধ্যে প্র্যাকটিস করছি। তো দেখা কয়েক ঘন্টা প্র্যাকটিস করবো, যেন আমরা 10টার দিকে হয়তো রাত্রে বেরোচ্ছি, তখন দেখছি আমাদের নাকে মুখে কালি জমে আছে। আবারও দেখা গেছে যে কোনো একটা ওরকম পরিত্যক্ত টিন শেডের ঘর, চারিদিকে আমরা ওই কারণ বাজার থেকে ওই যে জুট কিনে লেপ তোষকের মতো বানিয়ে জানলার উপরে আংটা দিয়ে টাঙিয়ে, হ্যাঁ, ভিতরে ফ্যান চালিয়ে টিনের রুমের মধ্যে আমরা দিনে প্র্যাকটিস করছি, দরদর করে ঘামে ঝরছি, আমরা ছোট ছোট অ্যাম্প দিয়ে বাজাচ্ছি, ড্রাম দিয়ে বাজাচ্ছি, যাতে সাউন্ডটা বাইরে না যায়, কেউ যেন অবজেকশন না দেয়, সবসময় ভয়ে ভয়ে থাকতাম প্র্যাকটিসে। বাট গানের ভালোবাসা, মিউজিক করা এবং ব্যান্ড করার যে আগ্রহ, সেই শক্তিটা ওই সব কিছুর মধ্যে আনন্দ দিয়েছে। আচ্ছা, সো ভাইয়ের কাছে জানতে চাইবো যে প্র্যাকটিসের জন্য অবশ্যই ইনস্ট্রুমেন্ট দরকার, যেমন বলছিলেন যে কিবোর্ড, তারপর গিটার হয়তোবা ছিল, বাট ওই টাইমে জিনিসগুলো এত অ্যাভেলেবল ছিল না, সো কিভাবে অ্যারেঞ্জ করতেন? সব কিছুই কিন্তু খুব মানে এই মুহূর্তে আসলে চিন্তা করতে যে আমারও খুব ভালো লাগছে যে আপনার প্রশ্নটা খুবই সুন্দর, মানে ওই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাচ্ছি। নো ডাউট ওগুলো খুব আনন্দের ছিল, খুব কষ্টের ছিল, কিন্তু ওর মধ্যে দিয়ে মিউজিকের টেস্টটাকে নেওয়াও এবং ব্যান্ডের যে গবেষণা করা অথবা জ্যাম করা এবং মিউজিক থেকে কিছু বের করা না, এবং এখন যেসব গান পরিবেশন করছি বা করছি সেগুলো অনেক কিছু সেই সময় সৃষ্টি। তো তাতে করে দেখা যায় যে সেই সময় ইনস্ট্রুমেন্টের ক্রাইসিস প্রচুর ছিল, আমাদেরকে অনেক কষ্টে একটা গিটার ম্যানেজ করতে হতো, একটা ড্রামস, দেখা গেলো এখন তো দেশে অনেক ধরনের, অনেক দেশের অনেক ভালো ভালো ড্রামস মোটামুটি প্রাইসে পাওয়া যায়, তখন আমাদেরকে ইন্ডিয়ান ড্রামস কিনে ওইটাই ওর মধ্যে বালিশ ঢুকিয়ে সাউন্ডকে করে উপরে টেপ লাগিয়ে আমরা ওই ড্রামস দিয়ে মানে প্র্যাকটিস করতাম, এবং অনেক কষ্টে সেসব ইনস্ট্রুমেন্ট, বাসা থেকে কোনো সাপোর্ট পেতাম না, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আমাদেরকে অনেকভাবে বাইরে থেকে পয়সা বাঁচিয়ে, বিভিন্ন সোর্সে পয়সা বাঁচিয়ে চাঁদা তুলে সবাই একসাথে কন্ট্রিবিউট করে তারপর হয়তো একটা ইনস্ট্রুমেন্ট করলাম। তারপর দেখা গেলো আজকে যেমন অনেক কিছু ওই কুরবানিদের সময় গরুটা কিনে নিয়ে সবাই ফ্যামিলি খুব আনন্দে আসে, তো আমরা একটা ইনস্ট্রুমেন্ট দোকান থেকে একটা গিটার বা একটা অ্যাম্পলিফায়ার কিনে নিয়ে এসে এরকম খুশিতে সবাই দল এসে প্র্যাকটিস রুমে ঢুকালাম, যে আমরা একটা খুব পছন্দের একটা শখের জিনিস কিনেছি এবং এটা দিয়ে এখন আমরা প্র্যাকটিস করতে পারবো, এই আনন্দটা অন্যরকম ছিল। আচ্ছা, এই শখের জিনিস কেনার ব্যাপারটা আমরা আসবো, বাট তার আগে আরেকটা গান শুনি। আমরা কোন গানটি শুনবো এখন? আরেকটা গান আমরা এর মধ্যে করেছি যেটা এখনো অ্যালবামে রিলিজ করিনি, অর্থাৎ বাইরের শ্রোতাদেরকে এখনো কোনো একটা ডিভাইস দেওয়া সময় নেই, যদি আমরা ইউটিউবে গানগুলো আছে রেকর্ডের গানটা হচ্ছে, গানটার নাম হচ্ছে একা, একটা নিঃসঙ্গতা দিয়ে গানটা তৈরি করা হয়েছে। এই গানটার লিরিক বেসিক্যালি আমরা নিজেরাও পছন্দ করি, যাদের কাছে আমরা শোনাই প্রত্যেকেই পছন্দ করে, তো এক গানটা আমরা এখন শোনাতে পারছি। ওকে, যদিও আমরা কেউ একা না এখন, তবুও গানটা শুনে আসি। একটি নিঃসঙ্গ শব্দ, একা একটি নিঃসঙ্গ প্রাণ, একা মানে বিষাদার হতাশায় ডুবে যাওয়া দুটি প্রাণ। একটি নিঃসঙ্গ শব্দ, একা একটি নিঃসঙ্গ প্রাণ, একা মানে বিষাদার হতাশায় ডুবে যাওয়া দুটি প্রাণ।
হতে শুরু, অপূর্ণ জীবনের পথ চলা একা, প্রত্যাশা থাকে না কারো। এক মানে কিছু নয়, সবে শূন্য হতে শুরু, অপূর্ণ জীবনের পথ চলা একা, প্রত্যাশা থাকে না কারো। একা মানে একা বেঁচে থাকা, কষ্ট বেদনায় একা রাত জাগা। একা মানে তুমি ছাড়া স্বপ্ন দেখা, জীবনের সব দায় একা বয়ে যাওয়া। একা মানে চুপচাপ জানালায় নিঃস্ব রাতে আকাশ দেখা। নগর ঘুমিয়ে গেলে রাতে স্মৃতি হাতড়ে তোমাকে খোঁজা। এক মানে কিছু নয়, সবে শূন্য হতে শুরু, অপূর্ণ জীবনের পথ চলা একা, প্রত্যাশা থাকে না কারো। এক মানে কিছু নয়, সবে শূন্য হতে শুরু, অপূর্ণ জীবনের পথ চলা একা, প্রত্যাশা থাকে না কারো। একটি নিঃসঙ্গ শব্দ, একা একটি নিঃসঙ্গ প্রাণ। একা মানে বিষাদার হতাশায় ডুবে যাওয়া দুটি প্রাণ। কষ্টের একটা গান, একা একাকিত্ব নিঃসঙ্গতা। যাই হোক ভাই, আমরা আবারও আড্ডায় ফিরবো। এই যে গানটি শুনছিলাম একা, হঠাৎ মানে একা দুঃখ কষ্ট নিয়ে কেন একটা গান বানানো হলো, বা এই গানটার পেছনের স্টোরি আমি একটু জানতে চাই, যে কিভাবে এই গানটার লিরিক্স বা আইডিয়া মাথায় এলো। চমৎকার প্রশ্ন। আসলে গানের কথার ক্ষেত্রে মানে আমরা তো বেসিক্যালি গিটার বাজাই, টিউন তৈরি করি, কম্পোজ করি, তো সুরটা মাথায় বেশি খেলে। কিন্তু গানের বাণীটার ক্ষেত্রে আমাদের একটা কনসাসনেস থাকে বা ভাবনা চিন্তা থাকে যে আমরা এই ধরনের গান বা এই টপিকের উপর বা এই থিমের উপর পেতে চাই, কিন্তু আসলে লেখাটা আমাদের দ্বারা হয়ে ওঠে না, কারণ একসাথে সব দিকে কিন্তু মানে কনসেন্ট্রেট করা যায় না। সো ইন দ্যাটস ওয়াই আমরা সবসময় লিরিকিস্ট খুঁজি। তো সেক্ষেত্রে প্রফেশনাল চাইতে আমরা অ্যামেচার লিরিকিস্টের কাছে বেশি যেতে চাই। কী কারণে, যে প্রফেশনাল লিরিকিস্টের কাছে গেলে সে প্রফেশনাল ওয়েতে একটা অর্ডারিং কিছু তৈরি করে দিল, তো দেখা গেল সেটার মধ্যে খুব ব্যতিক্রমী কিছু আসে না। আর অ্যামেচারের কাছে হয় কি, একটা ভিতরে জিনিসটা বেরিয়ে আসে, মানে তার ভিতরের ফিলিংস, তার নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা, সেখান থেকে একটা সেটা খুব নতুনত্ব থাকে। তো আমরা আমাদের ব্যান্ডের ক্ষেত্রে যে কোনো অ্যালবামে, যে অ্যালবামে যতগুলো গানই করেছি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি। ইভেন আমার দেখা গেল যে আমার কিছু স্টুডেন্ট একটু বেশি বয়সী, ইউনিভার্সিটি লেভেলে পড়তো, যাদের হয়তো অনেকে গিটার শিখতো, তাদের অনেক সময় ডায়েরি খাতা আমি ঘাটাঘাটি করতাম। খালি আমার উদ্দেশ্য হচ্ছে ওরা কি লিখছে সেটা কেমন কথা। আবার অনেক সময় আমি নিজেও হয়তো বলতে চাইতাম যে এই ধরনের একটা টপিক চাই, তো এটা বলার চাইতে আমি বেশিটা সংগ্রহ করতাম তাদের ভিতর থেকে, অটোমেটিক যেটা লিখে নিয়ে এসছে ওইটাকে আমি কালেক্ট করতে চেষ্টা করতাম। ওইভাবে আমার সংগ্রহ করা। চলো আকাশ দেখিও এইভাবে সংগ্রহ করা। আচ্ছা, সো ভাইয়া আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন
যে নতুন কোনো ইনস্ট্রুমেন্ট কিনলে সেটার যে খুশি আনন্দ বা সবাই খুব এক্সাইটেড থাকতো সেই জিনিসটা দেখে। সো ফার্স্টে ব্ল্যাক আইজের ব্যান্ডের যে ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা কেনা হয় বা সেটা কিভাবে কেনা হয় সেই স্টোরিটা শুনবো। এগুলো যে কি কষ্টের ব্যাপার, কারণ একটা ব্যান্ড করতে গেলে ব্যান্ডে কিছু জিনিস লাগে, যেমন 2-3টা গিটার, দেন 2-3টা অ্যাম্পলিফায়ার, একটা কিবোর্ড, ছোট হোক বড় হোক যেমনই হোক, আর ড্রাম সেট। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ব্যান্ডটাকে ফুলফিল করতে। তো এই 5 জনের দলের এই সবগুলো যন্ত্রপাতি আসলে অ্যাট এ টাইম অ্যারেঞ্জ করা কখনোই সম্ভব হয়নি। দেখা গেল একটা ইনস্ট্রুমেন্টে 1 বছর ওয়েট করতে হয়েছে, টাকা জমাতে হয়েছে, এই করে জিনিসটাকে যখন একবার দেখা গেলো যে হ্যাঁ আমরা এখন 3টা গিটার এবং একটা কিবোর্ড আর ড্রামস নিয়ে বসলাম, তখন আমাদের পরিপূর্ণতা আসলো প্র্যাকটিসে এবং ফুল মানে সেটআপটা কমপ্লিট হলো। করতে পারলাম। ওকে, তারপরে এটা আবার চেঞ্জ আছে ডে বাই ডে, যখন টুকটাক প্রোগ্রাম করে সেগুলো থেকে কিছু আর্ন হচ্ছে, সেখান থেকে দেখা গেলো একটা যন্ত্র আমরা বদলাচ্ছি, আরও এটাকে আপগ্রেড করছি, হ্যাঁ আর একটু উন্নত মানের ইনস্ট্রুমেন্ট ওটা সেল করে দিয়ে ওটা কিনছি, এইসব আচ্ছা। প্রক্রিয়াগুলো তো চলেইছে চলছে। ওকে, সো আমরা আরেকটা গানে যাই, কোন গানটি শুনবো এখন? আমাদের ফার্স্ট অ্যালবামের একটা গান, যেটা হচ্ছে গানটা পুরোপুরি রোমান্টিক গান, কিন্তু আমরা একটু মেলো রকে ওটাকে কনভার্ট করেছি কম্পোজে। যদি নিজেকে কবি করে ভাবতাম, সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। আমরা সেই সময় ডন স্টুডিওতে রেকর্ডিংয়ের কাজ করছিলাম, প্রথম অ্যালবামের বিভিন্ন গান বিভিন্ন সংগ্রহ করেছি। সেই সময় ওখানে একটা এরকম ইয়াং ছেলে শখে লেখে, সে আসলো, তার একটা ডায়েরি হাতে, মেহেদি তুষার ওর নাম। তো ও শখে লেখে ডায়েরি নিয়ে আসলো। তা আমরা রেকর্ডিং স্টুডিওতে কাজ করতে করতে ব্রেকে বেরোলাম, তো দেখে ওয়েটিং রুমে ড্রয়িং রুমে বসে আছে। তো ওর কাছে ডায়েরিটা দেখলাম, তো আমাদের হঠাৎ করে এই গানটা খুব পছন্দ হলো, যদি নিজে। তখন ওকে আমরা প্রপোজ করলাম যে এই গানটা যদি আপনি আমাদের দেন তাহলে আমরা আমাদের ব্যান্ডে করতে। সে তো শুনে খুব খুশি যে একটা ব্যান্ড স্টুডিও রেকর্ডিং টাইমে আছে এবং তার কাছে গানটা চাচ্ছে। তো আমাদের খুব গ্ল্যাডলি ওটা দিল এবং আমরা ওই গানটায় সেই তৈরি করেছি, যেটা এখন শোনাতে চাচ্ছি। ওকে, শুনে আসি গানটি আমরা। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবি কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম। যদি প্রেমের বইটা হাতে মাঝি হতাম, তোমার বুক চিরে পাল তুলে আপন মনে নাও বাইতাম। যদি প্রেমের বইটা হাতে মাঝি হতাম, তোমার বুক চিরে পাল তুলে আপন মনে নাও বাইতাম। যদি নিজেকেই কবি করে ভাবতাম, সেই কবি কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম।
যদি সুরভি বুকে নিয়ে ফুল হতাম তোমার মন্দির প্রতি সাজে শুধুই সুবাস যেন ছড়াতাম যদি সুরভি বুকে নিয়ে ফুল হতাম তোমার মন্দির প্রতি সাজে শুধুই সুবাস যেন ছড়াতাম যদি নিজেকেই কবি করে ভাবতাম সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম যদি নিজেকেই কবি করে ভাবতাম সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম যদি নিজেকেই কবি করে ভাবতাম সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম যদি নিজেকেই কবি করে ভাবতাম সেই কবির কলমের কালি দিয়ে হৃদয়ে তোমার নাম লিখতাম ভাইয়া বলছিলেন যে এটি ফার্স্ট অ্যালবামের গান। আমি ফার্স্ট অ্যালবামের স্মৃতিগুলো শুনতে চাচ্ছি, কারণ ফার্স্ট টাইম অ্যালবাম করা প্লাস সেই সময় স্টুডিও অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। কিভাবে সবকিছু আসলে ঠিক করলেন বা কিভাবে আসলে ফার্স্ট অ্যালবামটা রেকর্ড করা হলো? প্রথম অ্যালবাম আসলেই শুরু করার সময় আমরা নিজেরাই খুব মানে একটা প্রত্যেকেই টাকা পয়সা দিয়ে একটা চাঁদা তুলে চিন্তা করছি যে কিছু রেকর্ডিং করতে হবে, কারণ আমাদেরকে তো তখন কেউ চেনে না কে আমাদের পিছনে টাকা ইনভেস্ট করবে। আমাদের তো সেই সময় ডন স্টুডিওতে বাবুল ভাই, ডন স্টুডিওর মালিক, এখন ডন স্টুডিও নাই, ওটা ইয়ে হয়ে গেছে, মালিবাগে ছিল। তখন ওই স্টুডিওতে যে ওনার সাথে দেখা করে আমরা নিজেদের পরিচয় দিয়ে বললাম যে আমরা ইন্টারেস্টেড একটা এরকম অ্যালবাম করতে। তো উনি সেই সময় বেশ মানে অ্যালবাম ইয়ে করতেন, প্রডিউস করতেন। তো উনি বললো ঠিক আছে, তোমাদের গান আমার একটু শুনি। শোনার পরে উনি বললো যে ঠিক আছে, ওকে, আমরা আমাদের স্টুডিও দিচ্ছি রেকর্ডিং করতে। তারপর আমরা রেকর্ডিং শুরু করি এভাবে। আচ্ছা, সো রেকর্ডিং এর জন্য যে টাকাগুলো দরকার ছিল সেগুলো অ্যারেঞ্জ হয়েছিল ছোট ছোট শোগুলো করে এবং হ্যাঁ বিভিন্নভাবে আর কি ফান্ড করতে হয়েছে। সো ভাইয়া আমরা আরেকটা গানে যেতে পারি এখন আমরা কোন গানটি শুনতে পাবো? এই গানটি হচ্ছে, এটা একটা ভীষণ রোমান্টিক গান, আজ বসন্ত ছুঁয়েছে। এই গানটি আমাদের দ্বিতীয় অ্যালবামের, এটা 1999 সালে প্রাইম অডিওর ব্যানারে বেরিয়েছিল। তখন আমরা এই রেকর্ডিংটা করছিলাম। সেই সময় একটা খুব ফেমাস স্টুডিও ছিল হাতিরপুলে, সাউন্ড গার্ডেন স্টুডিও, এবং কম বেশি সব বড় ব্যান্ডের সেখানে রেকর্ডিং করতো। ওটার চিফ রেকর্ডিস্ট ছিল মবিন, যে মারা গেছে আর গাড়ি অ্যাক্সিডেন্টে ব্ল্যাকের সাথে চিরাং থেকে প্রোগ্রাম ফেরার সময়। তো তার হাতেই তখন রেকর্ডিং ওগুলো হতো। তা আমরা ওখানে এই রেকর্ডিং করেছিলাম এই আজ বসন্ত ছুঁয়েছে, খুবই পছন্দের গান। এটাও এরকম শৌখিন গীতিকারের লেখা। মানে আমি বলেছিলাম যে এই যে বসন্ত যে ব্যাপারটা, হ্যাঁ, এটার সাথে রোমান্টিকতার একটা রিলেশন আছে। শ্রোতাদের কাছে যাওয়ার জন্য অন্যান্য টপিক্সের পাশাপাশি বা সামাজিক বিভিন্ন যে সমস্যা সেগুলোর পাশাপাশি মানে রোমান্টিকতাটাকেও আমরা প্রাধান্য দিয়েছি, যে শ্রোতাদের কাছে যাওয়ার জন্য, শ্রোতাদের মনের কথাকে প্রকাশ করার জন্য ওটার একটা মাধ্যম। তো এটা সেই গান, আজ বসন্ত ছুঁয়েছে। শুনে আসি গানটি আমরা। আজ বসন্ত ছুঁয়েছে আমাকে, কি এক অনুভূতি জেগেছে মনে। আজ বসন্ত ছুঁয়েছে আমাকে, কি এক অনুভূতি জেগেছে মনে। তাই শুধু খুঁজি যে তোমাকে, নিঃসঙ্গ হৃদয়টা যাকে পেতে চেয়েছে, তাই শুধু খুঁজি যে তোমাকে। আসবে তুমি মন পথ
চেয়ে আছে আসবে তুমি হৃদয়ের খুব কাছে নিঃসঙ্গ হৃদয়টা যাকে পেতে চেয়েছে তাই শুধু খুঁজি যে তোমাকে ভূমিহীনা কেন এই বসন্ত দিন কেটে যাবে বুঝি একা একা দিন ভূমিহীনা কেন এই বসন্ত দিন একা একা বুঝি কেটে যাবে দিন চলে এসো পাশে চাই তোমাকে ফাগুন কেটেছে আসবে তুমি মন পথ চেয়ে আছে আসবে তুমি হৃদয়ের খুব কাছে নিঃসঙ্গ হৃদয়টা যাকে পেতে চেয়েছে তাই শুধু খুঁজি যে তোমাকে দাঁড়িয়ে আছি আমি কবে কখন ফুরোতে দিও নাই বসন্ত লগন চলে এসো প্রয়োজন তোমাকে অনেক প্রতীক্ষায় তো হয়েছে আজ বসন্ত ছুঁয়েছে আমাকে কি এক অনুভূতি জেগেছে মনে তাই শুধু খুঁজি যে তোমাকে নিঃসঙ্গ হৃদয়টা যাকে পেতে চেয়েছে তাই শুধু খুঁজি যে তোমাকে আসবে তুমি মন পথ চেয়ে আছে আসবে তুমি হৃদয়ের খুব কাছে নিঃসঙ্গ হৃদয়টা যাকে পেতে চেয়েছে তাই শুধু খুঁজি যে তোমাকে অনেক সুন্দর আরো একটি গান শুনলাম আমরা। Friends, once again welcome to your favorite musical show Old School Bits. ভাইয়ের কাছে জানতে চাই যে ফার্স্ট কনসার্ট একদম ফার্স্ট টাইম যে পারফরমেন্স করার যে একটা অভিজ্ঞতা বা একটা নার্ভাসনেস সবকিছু মিলে কেমন ছিল সেই টাইমটা? বড় ওপেন এয়ার কনসার্টের মধ্যে একবার এই কারণ বাজারে হয়েছিল একটা 18 বাংলাদেশ শোটা কি ছিল আমরাও পারি টাইপের আমরা পারি না ওরা একটা অ্যাওয়ার্ড পেয়েছিল তো এখানে লাইভ মানে সরাসরি ক্যামেরায় ধারণ করে প্রচার ওই শোটাতে প্রায় 18-19-20টা ব্যান্ড ছিল তো ওটা আমাদের একটা বড় শো ছিল কারণ অনেকগুলি বড় বড় ব্যান্ড আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে অন্যান্য শোতে আমরা যখন বাজাই তখন ওখানে ক্যামেরা থাকে না আর ওটা ছিল ক্যামেরা আচ্ছা। ইভেন আমার মনে হয় আমি স্টেজে খেয়াল করেছি যে আমি আমার পাশে সারোয়ার গিটারিস্টকে বলছিলাম কিছু একটা কথা তখন ক্রেনে যে ক্যামেরাটা ছিল সে পুরো আমার মুখের কাছাকাছি সে বলতেছে অন এয়ার হচ্ছে আপনি এত কথা বলেন না হ্যাঁ, এটা একটা অনভ্যস্ততার ব্যাপার মানে আমি ভাবতেছি এমনি শো চলছে সামনে অডিয়েন্স চিল্লাচিল্লি করছে ফাইন আমরা নেক্সট গান করবো Okay. আমি কথা বলছি যে অন সাই করে আছে চলে যাওয়া আচ্ছা আচ্ছা তো ভেরি ইন্টারেস্টিং চাপ তো থাকে নার্ভাস তো থাকে কারণ অনেক ব্যান্ড থাকে কে কেমন করলো একটা ব্যান্ড এসে হয়তো দেখা গেলো 4টা গান করে গরম করে ফেলেছে অডিয়েন্স হ্যাঁ আমরা যে কি ফ্লপ করবো নাকি আমাদের গান দর্শক অ্যাকসেপ্ট করবে কিনা এক্সাইটমেন্ট থাকে সো ভাই আমরা আরেকটা গানে যাব এখন আমাদের জন্য কোন গানটি গাবেন? এখন একটা গান গাবো এই গানটার একটু কথা উড়াধুরা হারিয়েছি আমি একটি নারী তাতে কি আর সব গেছে গানটার এটা আমরা একটু রক ভাবেই কম্পোজ করেছি
গানটার কথাগুলো একটু ডিফারেন্ট টাইপের। এই গানটা আমি সংগ্রহ করেছিলাম আমার এটা যে লিরিক্স লিখেছিল রাসেল হাবিব, তার ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। মানে তার হয়তো মানে কারোর সাথে সম্পর্ক ছিল, যেখানে তার সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা, তখন খুব ফ্রাস্ট্রেটেড ছিল, কষ্টে ছিল, যেটা স্বাভাবিক সব পিপল থাকে। তখন সেই কষ্ট থেকে গানটা লিখেছিল। ওকে, তার কাছে মনে হয়েছে যে তার তার প্রেমিকা তার কাছ থেকে চলে গেছে, তার ভালোবাসা চলে গেছে, কিন্তু এই পৃথিবীর সব কিছু তার কাছে আছে। ওকে, মানে মাথার উপর নীলাম্বরী আকাশ, চারিপাশে বয়ে চলা বাতাস, প্রকৃতির বাতাস, পিচ ঢালা পথ, হ্যাঁ, মাথার উপর ছাদ, ফুলের টব, এভরিথিং তার কাছে আছে, শুধু তার ওই প্রেমিকাটা তার কাছে নাই। Okay. এই ফিলিংস থেকে মনে হয় লিখেছিল। আমি তার কাছে ডায়েরিতে যখন লেখা দেখেছি, আমি সাথে সাথে ওটা বলছি এটা সে, মানে আমি বললাম এটা আমি নিব, আমি এটা করতে চাই। তারপরে আমরা থার্ড অ্যালবাম ওই গানটা করে ফেলি। আচ্ছা। সাউন্ড স্টুডিও। সো গানটি আমরা শুনে আসি। এই আমার সব আছে, একটি পাহাড় নদী আছে, মাথার উপর নীলাম্বরী আকাশ, চারিপাশে ভেসে চলা বাউল বাতাস, হাঁটবো বলে পায়ের তলায় পিচ ঢালায় এক পথ আছে। হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? এই আমার সব আছে, একটি পাহাড় নদী আছে। ঘুমের বালিশ, ফুলের চাদর, মাথার উপর ছাদ আছে, ছাদের উপর ফুলের টবে আমার প্রিয় ফুল আছে। একটি গিটার, বাঁশের বাঁশি, হরেক রকম রং আছে। পড়লে মনে আঁকবো ছবি মুখ রাঙা ক্যানভাসে। হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? এই আমার সব আছে, একটি পাহাড় নদী আছে। আমার ভালো চাওয়ার মতো অনেকগুলো মন আছে, আমার দুঃখে কাঁদবে এমন হাজার জোড়া চোখ আছে। বুকের ভেতর ব্যথার পাহাড়, কষ্ট রাঙা মন আছে। ঘুমহীন রাত কাটবে বলে রোজ রাতে এক চাঁদ ওঠে। এই আমার সব আছে, একটি পাহাড় নদী আছে, মাথার উপর নীলাম্বরী আকাশ, চারিপাশে ভেসে চলা বাউল বাতাস, হাঁটবো বলে পায়ের তলায় পিচ ঢালায় এক পথ আছে। হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে?
হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? হারিয়েছি আমি একটি নারী, তাতে কি আর সব গেছে? বেশ মজার লিরিক এবং বেশ মজার গান, যদিও আমার খুশি হওয়া উচিত না কারণ আমি একটা মেয়ে। রাইট রাইট হ্যাঁ। সো ভাইয়ের কাছে এখন জানতে চাচ্ছি, অলমোস্ট সবার কাছেই জানতে চাচ্ছি যে ব্যান্ডের এখন রিসেন্ট অ্যাক্টিভিটিস গুলো কি কি বা কি নিয়ে এখন ব্যস্ততা কাটছে? সেই 92 সালে ব্যান্ড গঠন তো। আচ্ছা আজ তুমি কিছু বলো। আমরা ফোর্থ অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। দুটা গান আমাদের রেকর্ডিং হয়েছে, আর বাকি গানগুলো আন্ডার মানে কম্পোজিশন রেডি করতেছি। মানে যে অ্যালবামটির কথা বলছেন, যে নতুন অ্যালবাম নিয়ে কাজ করছেন, Fourth album। এটা কবে নাগাদ আসলে আমরা পাচ্ছি? আমাদের তো ইচ্ছা 6 মাসের মধ্যেই, বাট আচ্ছা, সময় লাগে। ওকে। আমি এখানে একটু টাচ করে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 92 তে ব্যান্ড ফর্ম করেছি, 95 ফার্স্ট অ্যালবাম, একটু বিরতি নিয়ে 99 এর সেকেন্ড অ্যালবাম, 2003 তে থার্ড অ্যালবাম। এর মধ্যে আমরা কিছু গান, প্রায় 6টা গান নতুন রেকর্ডিংও করেছিলাম, কিন্তু ওই সাউন্ড স্টুডিওতে হার্ড ড্রাইভটা ক্র্যাশ করে যাওয়াতে আমরা গানের ট্র্যাকগুলো হারিয়ে ফেলি। তখন মনে কষ্টও হয়, কারণ এগুলো তৈরি করা একটা দীর্ঘ সময় ব্যাপার, এগুলোর মধ্যে একটা মানে ফান্ডিং করা, ফিনান্স করা, এটাও একটা ব্যাপার। তো তারপরে একটু দীর্ঘ বিরতি যায়। আর এর পাশে আরেকটা ব্যাপার আছে যে আমরা তো 90 দশকের ব্যান্ড মিউজিক করছি, তো তখন থেকে এখন মধ্যে টেকনোলজির অনেক রকম চেঞ্জ এসেছে, অনেক জেনারেশনের মাইন্ড, চিন্তা ভাবনা, ইভেন অডিও ডিভাইস এবং প্রচার মাধ্যম বা মার্কেটিং, এভরিথিং সবকিছুই চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। সো একদিক দিয়ে আমি খুব হ্যাপি, মানে যে আমি ক্যাসেট প্রকাশনের যুগ দেখেছি, সিডি ডিভিডি প্রকাশনের যুগ দেখেছি, আজকে ইউটিউবের প্রকাশন যুগও দেখছি। সবটার টেস্ট আমি নিয়েছি, সবটার সাথে আমি কানেক্টেড, আমি সব মাধ্যমটাকে এনজয়ও করছি। এবং তখন আমরা যখন খুব ইয়াং ছিলাম, একটা ক্যাসেট রিলিজ করা মানে কি যে এক্সাইটমেন্ট, ক্যাসেটটা হওয়ার পর কয়শো ক্যাসেট বিক্রি হলো, দোকানে দোকানে যে খোঁজ নেওয়া, উফ, এটা বলার ব্যাপার না। মানে এখন যে ব্যাপারটা হয়ে গেছে সেটা হচ্ছে যে মানে অ্যালবাম রিলিজ করার আনন্দটা অনেকটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কারণ গানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছে। সেই কারণে দেখা যায় অত কষ্ট করে কিছু বানিয়ে কিভাবে এটা শ্রোতার কাছে কিভাবে নিয়ে যাবে, এটা একটা সন্দেহ থাকে বা একটা চিন্তা ভাবনা থাকে যে আদৌ কি নিয়ে যাওয়া সম্ভব কিনা। কারণ এটা অনেক সময় থাকলে মানে মোবাইল ফোন, MP3, MP4 আরও অন্যান্য অনেক ধরনের ডিভাইসের মাধ্যমে জিনিসগুলো যাচ্ছে, কারণ অডিও রিলিজের ওই ব্যাপারটা এখন আর নাই। এটা একটা কিছুটা হতাশা। যত খারাপই হোক, তৈরি তো করতে হবে, Yeah, নতুন of গান course. আসবেই। সো আমরা একদমই শেষের দিকে আছি, শেষে আমরা কোন গানটি শুনবো? আমাদের সব গানই তো পরিবেশন হলো, এখন যে গানটি ভাবছি এটা হচ্ছে যে আমাদের শুনতে কি পাও, এটা ছিল আমাদের সেকেন্ড অ্যালবামের গান। ওকে। প্রাইম অডিও থেকে অ্যালবামটা রিলিজ হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1999, 2000 আগে। তো এটাও একটা রোমান্টিক গান, এবং গানটার মধ্যে কিছু বিরহের ছাপ আছে, কিন্তু শ্রোতার খুব শ্রবণ উপযোগী। এবং এই গানটা লিখেছিল আমাদের এক ভক্ত নেসার আহমেদ রাজু। সে আমাদের ইন দ্য রোডের প্র্যাকটিসে খুব আসতো, এবং সে শৌখিনভাবে মানে তার স্টুডেন্ট লাইফ সে অনেক গান লিখতো, এবং সেরকম আমরা নয়, মানে সেই সমসাময়িক যত গিটারিস্ট আছে, যত ব্যান্ড আছে, সব জায়গাতে সে যেত। হ্যাঁ, সে লেখাতে যে খুব স্ট্রং ছিল তা না, কিন্তু তার লেখাটা খুব ভালো লাগতো, এবং সে নিজে গিটার বাজাতো, আমাদের কাছেও কিছু লেসন নিত, কোনো সে এটা সেটা জিজ্ঞাসা করতো গান সম্পর্কে। তো তার এই গানটা আমার খুব পছন্দ হয়েছিল, শুনতে কি পাও তুমি। তাই বললাম, রাজু তুমি এই গানটা তোমার আমাদের দাও, আমরা অ্যালবামে করবো। সে খুব খুশি, নিয়ে নিলাম। আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের সমস্ত গান কালেকশনের প্রক্রিয়াটাই এই, আমরা কখনোই কোনো প্রফেশনালের কাছে ওইভাবে যাইনি, সবসময় অ্যামেচার, এবং যাদের ভিতর থেকে কষ্ট বা ভালো লাগা, প্রয়োজন বা তাদের চিন্তা ভাবনা থেকে যে জিনিসটা রচনা হয়েছে সেটাকে আমরা পিক করেছি। ওকে, সো আমরা শোনাতে চাচ্ছি, গানটি শুনে আসি। শুনতে কি পাও তুমি এই হৃদয়ে যত কথা, বুঝতে কি পারো তুমি এই মনে ব্যাকুলতা, শুনতে কি পাও তুমি এই হৃদয়ের যত কথা, বুঝতে কি পারো তুমি এই মনের ব্যাকুলতা। এ দুটি চোখ আজও খুঁজে তোমায় ক্লান্তিহীন পথ
চলা দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম ঘুমে বিষণ্ণরা দিশে হারা মনে তোমারই গান বাজে যেন ব্যথারি সুরে এই জোছনা রাতে হৃদয় ভাঙা প্রহরে তুমি কি আর আসবে না ফিরে এই জোছনা রাতে হৃদয় ভাঙা প্রহরে তুমি কি আর আসবে না ফিরে এই হাত দুটি ধরে বলবে আমায় এখনো অনেক ভালোবাসি তোমাকে দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম ভালোবাসা নিয়ে আবার যদি আসো আমার কাছে তোমায় নিয়ে হারিয়ে যাব স্বপ্নময় ভুবনে ওই মায়াবী চোখ আমারই দু চোখে রেখে হবে কি কোনো কথা আর তোমারই সাথে ওই মায়াবী চোখ আমারই দু চোখে রেখে হবে কি কোনো কথা আর তোমারই সাথে এই হাত দুটি ধরে বলবে আমায় এখনো অনেক ভালোবাসি তোমাকে শুনতে কি পাও তুমি এই হৃদয়ের যত কথা বুঝতে কি পারো তুমি এই মনের ব্যাকুলতা এ দুটি চোখ আজও খুঁজে তোমায় ক্লান্তিহীন পথ চলা দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম দেখো যে ওই নীল আকাশে আমি কষ্টে রঙে লিখেছি তোমারই নাম অনেক সুন্দর আরো একটি গান শুনলাম আমরা। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান আমাদেরকে শোনানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আর আমাদেরও খুব ভালো লেগেছে। মানে আমরা তো যে ব্যান্ড বা মিউজিক করি আমরা তো সবসময় চাই এই ধরনের মানে গানের আড্ডায় যেতে এবং সেখানে কিছু পরিবেশন করতে, যেটা শ্রোতাদের মাঝে দর্শকের মাঝে। তো এনটিভিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এনটিভির সমস্ত কলাকুশলী সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।